ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম নলেজ হান্টে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ভিডিওতে। আজকে আমরা জানার বিষয় সেটা জানবো ইন্ডিয়ান এগ্রিকালচার বা ভারতের কৃষিকর্ম। তো প্রথম থেকেই আমরা জানবো ভারতের কৃষিকর্ম কি কি ভাগে বিভক্ত, কয়টি ভাগে বিভক্ত, কৃষিজ পণ্যগুলির নাম কি, ভারত কতটা এগিয়ে, অন্যান্য স্টেটগুলিকে কি কি ফসল চাষ হয় এবং কৃষি সম্পর্কে রিলেটেড বিভিন্ন কাজগুলি জানবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটিকে না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি বিভিন্ন প্রতিযোগিতামূলক থেকে শুরু করে বিভিন্ন তথ্য সমৃদ্ধে উপকৃত হবেন। তো আমরা আজকে কথা না বাড়িয়ে চলে যাব জানার বিষয়টি কি। আজকে আমাদের জানার বিষয়টি, আমি টপিকটি এখানে আগেই উপরে লিখে দিয়েছি, ইন্ডিয়ান এগ্রিকালচার বা ভারতের কৃষিকাজ, কৃষিকর্ম। আমরা প্রথম থেকেই জানবো যে ভারত একটি কৃষি প্রধান দেশ, সাথে সাথে ভারত, বাংলাদেশ প্রত্যেকটি দেশই কিন্তু কৃষির ওপর নির্ভরশীল। কৃষি ছাড়া কিন্তু কোনো কাজকর্ম, বেশিরভাগ সম্পদই আমাদের কৃষি থেকে রিলেটেড। তো আমাদের জানার সুবিধার্থে আমরা প্রথমেই জেনে নেব ভারত এবং বাংলাদেশ। তো বললাম ভারত আমাদের এই অবধি সেন্সাস অনুযায়ী অ্যাকর্ডিং টু 2011 এর সেন্সাস অনুযায়ী, ভারতে প্রায় 55% মানুষ, পপুলেশনের মধ্যে 55% মানুষ কিন্তু কৃষির সাথে সম্পর্কিত বা কৃষিতে কর্মের সাথে রিলেটেড। সে ইম্পোর্ট হোক বা এক্সপোর্ট, বা কৃষিতে ব্যবহৃত বিভিন্ন র মেটেরিয়াল বা কৃষিতে ব্যবহৃত বিভিন্ন সার বা বিভিন্ন কৃষির যন্ত্রপাতি ব্যবহার করা থেকে শুরু করে কৃষি রিলেটেড কাজের সাথে জড়িত 55% লোক। এবার আমরা জানবো কৃষিতে আমাদের রাজ্যের মধ্যে, এটা আমি মুছে দিচ্ছি, আমাদের ভারতবর্ষের মধ্যে এই সিকিম যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পজিশন হোল্ড করেছে কিসে, সেটা হচ্ছে অর্গানিক কালচারে। অর্গানিক কাল্টিভেশন বা কালচার বা অর্গানিক কাল্টিভেশন মিন্স জৈবিক পদ্ধতিতে সার ব্যবহার করে বা জৈব সার ব্যবহার করে, তারা কোনো রকম রাসায়নিক সার ইউজ না করে প্রথম পজিশন হোল্ড করেছে। আমাদেরই ভারতবর্ষের একটি রাজ্য সিকিম রাজ্য প্রথম পজিশন হোল্ড করেছে। তারা কৃষিতে সাধারণত জৈবিক পদ্ধতিতে চাষবাস করে থাকে। এইবার আমরা কৃষিতে যা ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি বা কৃষির বিভিন্ন দিকগুলির নাম কি এটা জানব। তো আমি এটা মুছে দিচ্ছি, এক এক করে বলছি। তো তার আগে একটু জানিয়ে নেওয়া উচিত যে আমাদের কৃষির সাথে সম্পর্কিত বিভিন্ন বিপ্লবগুলি কি। ভারতবর্ষের কথা বলতে গেলেই প্রথমে না বললেই নয়, যেই বিপ্লবটি প্রথম সেটা হলো গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের কথাটা না বললেই নয়। আনুমানিক 1966 সালে এর সূচনা হয়েছিলেন। এই বিপ্লবের সাথে সম্পর্কিত একজনের নাম হচ্ছে একজন বিদেশি, নরম্যান বরলোগ, MS স্বামীনাথন ছিলেন। এছাড়াও আরেকজনের নাম হচ্ছে MS স্বামীনাথন, একসাথে হবে MS স্বামীনাথন, নরম্যান বরলোগ, এনারা ছিলেন কিন্তু গ্রিন রেভলিউশনের সাথে জড়িত বা এই সবুজ বিপ্লবের সাথে জড়িত। আমরা জানি সবুজ বিপ্লব কৃষিকে কেন্দ্র করে হয়েছিল। এছাড়া লাল বিপ্লব টমেটো বা মাংসাদির এই সমস্ত বিপ্লবের সাথে জড়িত, সাদা দুধ বিপ্লবের সাথে, রূপালী ডিম বিপ্লবের সাথে, এগুলো আমরা সকলেই কম বেশি জানা। হলুদ বা হরিদ্রাব্য, সেটা হচ্ছে তেল বিপ্লবের সাথে। বিভিন্ন বিপ্লব কিন্তু একের পর এক ভারতবর্ষ হয়েছে, প্রত্যেকটি জড়িত। কিন্তু গ্রিন রেভলিউশন যদি বলা হয়ে থাকে কৃষির ক্ষেত্রে, সেটা কিন্তু 1966 সালের দিকে হয়েছিল। নরম্যান বরলোগ আর MS স্বামীনাথন, একজন ভারতীয় MS স্বামীনাথন, এনারা যুক্ত ছিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান এগ্রিকালচারের যেটা জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কালচার বা বিভিন্ন এগ্রিকালচারকে কি কি নামে উল্লেখিত করা হয়ে থাকে, এটা আমাদের জানার বিষয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এক এক করে আমি বলছি, বাংলায় লিখছি আমি, যেহেতু ইংরেজি টার্মটা একটু অসুবিধা হলেও হতে পারে। সেরিকালচার,
সেরিকালচারটা হচ্ছে রেশম প্রতিপালনের সাথে, রেশম কীট আছে, রেশম প্রতিপালনের সাথে এই কৃষিকাজটি জড়িত বা এই শিল্প বা কৃষিকর্মটি যুক্ত, সেরিকালচার বলা হয় থাকে। এরপরে বলবো আমরা পিসিকালচার, পিসি বা পিসিকালচার বলতে পারো। পিসিকালচারটি সবসময় জড়িত কিসের সাথে? মাছ চাষের সাথে। যারা মাছ চাষ করে তাদেরকে বলা হয়ে থাকে পিসিকালচার। এরপরে আমরা জানবো ভার্মিকালচার। ভার্মিকালচার মানে হচ্ছে কেঁচো সার তৈরি হয়, ভার্মি কম্পোস্ট, এর থেকে আমরা জানবো ভার্মিকালচার বা কেঁচো সার যে তৈরি করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ভার্মিকালচার বা ভার্মি কম্পোস্ট তৈরি হয়। পোমোকালচার বা ফলমূল যে সমস্ত চাষ করা হয়ে থাকে তাকে সেটাকে বলা হয় পোমোকালচার। ওকে, এখানে জায়গা নেই, আমি আবার উপরে মুছে দিয়ে লিখছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ওলেরিকালচার, নামটা শুনে খুব ভালো লাগছে। ওলেরিকালচার মানে হচ্ছে ফুল চাষকে কেন্দ্র করে যে কৃষিকাজ গড়ে ওঠে সেটা হচ্ছে ওলেরিকালচার। আমাদের এদিকে নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়ার ওই সমস্ত এলাকায় কিন্তু ফুল চাষ করা হয়ে থাকে, ফুলকে কেন্দ্র করে অনেক কৃষিকর্ম করা হয়ে থাকে, ওলেরিকালচার। আচ্ছা, এই কয়টি সাধারণতভাবে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা জানলাম। এরপরে আমরা চলে যাচ্ছি কীভাবে চাষকে ভাগ করা হয়ে থাকে এটা জানবো। এরপর আমরা জানবো যে কৃষিকে কী ভাগে ভাগ করা হয়ে যায়। আমি আগে লিখে নিচ্ছি এখানে। মিক্সড কালচার, শিফটিং কালচার, এক্সটেন্সিভ কালচার, ইন্টেন্সিভ কালচার, আর 5 নাম্বার বা সর্বশেষ কালচার হচ্ছে প্ল্যান্টেশন কালচার। এই 5 রকম কালচার বা কৃষিকর্মের সম্বন্ধে আমরা খুবই পরিচিত এবং বহুলভাবে ব্যবহৃত। এই কৃষিকাজের সাথে ভারতবর্ষের প্রত্যেকটি লোকই জড়িত। এক এক করে আমরা এই কালচারগুলি কী রকম, এর বৈশিষ্ট্যগুলো কি আছে এগুলো আমরা প্রত্যেকটি এক এক করে জানবো। তো প্রথমেই লিখেছি আমি, দেখো, মিক্সড কালচার বা মিশ্র কৃষিকর্ম কি। মিশ্র কৃষিকর্মটা হলো এটাই, যেটার সাথে একাধারে যেই কৃষিকাজের সাথে চাষাবাদ করার সাথে সাথে পশুপালন বা অন্যান্য গবাদি পশুপালন একসাথে করা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলে থাকবো? মিক্স বা মিশ্র কৃষি ব্যবস্থার মধ্যে। যেমন কোনো একসাথে একটা জমির মধ্যে অল্প বিস্তর এরিয়ার মধ্যে কিছুটা অঞ্চল জুড়ে যদি ধান চাষ করা হয়ে থাকে, তার সাথে সাথেই গবাদি পশু, মুরগি, হাঁস মুরগি, এই সমস্ত প্রতিপালন। হাঁস মুরগি যদি থাকে পুকুরের উপরে একটা মাচার মতো কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে পুকুর, তার উপরে মাচা করে তার উপরে মুরগি প্রতিপালন হচ্ছে। মুরগির থেকে যে সমস্ত তাদের অবশিষ্টাংশ বা বিষটা পুকুরের জলে পড়ে সেটা মাছের খাদ্যরূপে সেটা ব্যবহৃত হচ্ছে। এইভাবে যে সমস্ত কালচারগুলো স্বল্প পরিসরের মধ্যে গড়ে ওঠে তাকে আমরা এক কথায় বলবো মিক্সড কালচার। বিভিন্ন রাজ্যে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ভারতের বিভিন্ন স্থানে এই মিক্সড কালচার কিন্তু আমরা দেখে থাকি। এরপরে আমরা জানবো শিফটিং কালচার কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ শিফটিং কালচার? অ্যান্ড অ্যানাদার নেম ইজ ঝুম কালচার। ঝুম কালচার, এই কৃষিকর্মটির নাম হচ্ছে ঝুম কালচার বা শিফটিং কালচার। এটা আমরা অনেকেই কম বেশি আগে আমরা জেনেছিলাম। এটার ইংরেজি নামটাই আমি বললাম শিফটিং কালচার বা স্থানান্তর কৃষি। কি স্থানান্তর কৃষি? আর কিছুই নয়, যখন পাহাড়ের বা যাযাবর শ্রেণীর মধ্যে বা বেদে শ্রেণীর মধ্যে এটা অনেকাংশে দেখা গিয়ে থাকে, তারা এক স্থানে বেশি দিন থাকেন না, তারা পাহাড় বা জঙ্গল এলাকার মধ্যে গিয়ে তারা বিভিন্ন স্থানে
পরিষ্কার করে সেই জায়গাটাকে জঙ্গলকে পুড়িয়ে কেটে পুড়িয়ে তার সেই স্থানে যারা কৃষিকর্ম করে তারা জীবিকা নির্বাহ করে থাকে সেটাকেই শিফটিং কালচার বা ঝুম চাষ বলা হয়। জঙ্গল যেহেতু পুড়িয়ে চাষ আবাদ করা হয়ে থাকে সেটাকে ঝুম বলা হয়ে থাকে। শিফটিং কেন? কারণ তারা এক জায়গায় স্থায়ীভাবে কিছুদিন থাকার পরে আবার অন্য স্থানে গিয়ে চাষাবাদ করে, এর জন্য এটাকে শিফটিং কালচার বলা হয়ে থাকে। ভারতের সাধারণত উত্তর ভারতের দিকে পাহাড়ি এলাকার দিকে এই কৃষিকাজের সাথে লোকজন বেশি দেখা যায়। তো এই কালচার নিয়ে আর বেশি কিছু বলার নেই। এরপরে আমরা জানবো এক্সটেন্সিভ কালচার কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সটেন্সিভ কালচার। এক্সটেন্সিভ কালচার মানে হচ্ছে আমরা বলতে পারি যেটা বাইরে বৃহত্তরভাবে, যেখানে ম্যান পাওয়ারটা খুবই কম এবং জমির পরিমাণটা খুব বেশি পরিমাণে যেখানে ব্যবহৃত করে, মূলধনের পরিমাণটা সীমিত প্রক্রিয়ায় যেখানে ব্যবহার করে যেখানে চাষাবাদটা মুখ্যত গড়ে ওঠা হয় সেটাকে আমরা বলবো এক্সটেন্সিভ কালচার। তো এক্সটেন্সিভ কালচারের ক্ষেত্রে নাম্বার অফ পপুলেশন কম হবে কিন্তু জমির পরিমাণটা বেশি হবে সাধারণভাবে, সেটাকে আমরা এক্সটেন্সিভ কালচার বলে থাকি। এখানে সাধারণত বিভিন্ন শস্য জাতীয় ফসল, বিভিন্ন উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে যন্ত্রাংশ নির্ভর এবং বিভিন্ন শস্য, গবাদি পশু শস্য, জব, গম, মিলেট, বিভিন্ন রাজ্যে আমাদের ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন উন্নতশীল রাজ্যগুলিতে এই কাজগুলি, এই কৃষিকর্মগুলি হয়ে আসছে। এরপরে আমরা জানবো ইন্টেন্সিভ। ইন্টেন্সিভের মধ্যে আমি এই এক্সটেন্সিভেরই একদম বৈপরীত্যটা কাজ করছে কীরকম, এখানে জমির পরিমাণটা হবে অল্প এবং লোকের সংখ্যা হবে অনেকটাই বেশি, মূলধনও বেশি প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে যন্ত্রাংশের পরিমাণটাও সীমিত, কিন্তু এখানে আয়ও খুব বেশি, মুনাফার লাভে কিন্তু এই কৃষিকর্ম করা হয়ে থাকে। এরপরে আমরা জানব প্ল্যান্টেশন কালচারটা কি। প্ল্যান্টেশন কালচারটা আর কিছুই না, এটাকে আমরা বাংলায় বলতে পারি বাগিচা চাষ কি, বা বাগিচা ফসলগুলো কি কি কৃষিকাজের মধ্যে যেগুলো অন্যতম, সেটা হচ্ছে প্ল্যান্টেশন কালচার বা বাগিচা চাষ কি। বাগিচা চাষ বলতে আমরা বিভিন্ন আমাদের কি কি রয়েছে, চা, কফি এবং ইক্ষু, কলা, এই সমস্ত যে চাষগুলো একটি বাগিচা আকারে স্বল্প পরিসরের মধ্যে অতি যত্ন এবং বাগিচা বা বিভিন্ন ঝোপঝাড় কেটে বিভিন্ন স্বল্প স্থানের মধ্যে যত্ন সহকারে বিভিন্ন স্টেটের মধ্যে করে হয়ে থাকে, সেটাকে আমরা বলবো প্ল্যান্টেশন কালচার বা বাগিচা ফসল। তো পরীক্ষা অনেকভাবে এইভাবে আসতে পারে যে দুটি বাগিচা ফসলের নাম কি বা বাগিচা চাষ কি, এগুলো কিন্তু আসতে পারে। চা, কফি, রাবার এবং তৈলবীজ তৈলবীজ হবে না, এটার মধ্যে আসবে আপনার ইক্ষু, এই সমস্ত কলা, এই সমস্ত কিন্তু প্ল্যান্টেশন কালচারের মধ্যে স্বভাবতই এসে থাকে। এটা আমাদের দার্জিলিং হতে পারে, দক্ষিণে কেরালায় কফি উৎপাদন হয়ে থাকে, এই সমস্ত রাজ্য কিন্তু এই প্ল্যান্টেশন কালচারের দিক থেকে এগিয়ে আছে, ভারতবর্ষকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। এরপরে যে আরেকটি ভাগ আমরা জানবো কৃষির খুবই গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, এই পরের ভাগটি আমরা এখনই জানব। এরপরে আমরা যেটা জানবো 3 ক্রপ সিস্টেম ইন ইন্ডিয়া। 3টি শস্যের কথা উল্লেখ করা হয়েছে, চাষের ক্ষেত্রে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে রবি শস্য, 2 নাম্বার হচ্ছে খারিফ, আর 3 নাম্বার যেটা হচ্ছে জায়েদ। রবি, খারিফ অ্যান্ড জায়েদ, এই 3টি শস্যই কিন্তু আমাদের মুখ্যত বিভিন্ন শস্যের আলোচনা করা হয়ে থাকে পরীক্ষা কেন্দ্রিক, এবং এই চাষের মুখ্যত যেটা আলোচনা করে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে বপন করা হয়ে থাকে, এর উল্লেখযোগ্য শস্যগুলি কি নাম, এগুলি আমরা আজকে জানব। তো এখানে আলোচনার বেশি কিছু নাই, এটা হচ্ছে রবি শস্যগুলি আমাদের কোন সময় বপন করা হয়ে থাকে সেটা আমরা জানব। সেটা হচ্ছে আফটার রেইনি সিজন, মিনস আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে এটাকে কিন্তু বপন করা হয়ে থাকে বা হারভেস্টিং করা হয়ে থাকে। দেন তার 3 মাস পরেই এটাকে শস্যটাকে উদ্ধার করা হয়ে থাকে বা শস্যটাকে ঝাড়াই বাছাই করে সংগ্রহ করা হয়ে থাকে। মেন শস্যগুলি কি আমরা জানবো। রবি শস্যের মধ্যে রয়েছে বিভিন্ন হুইট, বাংলায় লিখি গম, বার্লি এবং বিভিন্ন তৈলবীজ, এই সমস্ত যেগুলো আছে সেগুলো কিন্তু রবি শস্যের মধ্যে পড়বে। এরপরে যেটা আমরা জানবো
খারিফ শস্য কি, সেটা হচ্ছে খারিফ শস্যের বপনকাল, সেটা হচ্ছে আফটার মনসুন, সেটা হচ্ছে মনসুন মানে হচ্ছে জুন জুলাই জুন জুলাই জুন জুলাই জুন জুলাই তো জুন জুলাইয়ে সাধারণত এটার বপন করা হয়ে থাকে। এবং এর উল্লেখযোগ্য ফসলগুলো কিন্তু যেমন বিভিন্ন শুকনো যে সমস্ত শস্যগুলো আছে, যেমন রাগি, জোয়ার, বাজরা, মিলেট, জোয়ার, বাজরা, মিলেট, এই জাতীয় শস্যগুলো কিন্তু এই খারিফ যেটা শস্য আছে সেটাতে চাষ করা হয়ে থাকে। এরপরে আমরা জানবো জায়েদ শস্যটা কি এবং এর উল্লেখযোগ্য বপনকালটা কিন্তু আমাদের জানার খুবই দরকার। জায়েদেরটা আমি এখানে লিখে দিচ্ছি। এর বপনকালটা হচ্ছে সাধারণত এপ্রিল, মে, জুন, এই 3 মাসের মধ্যেই কিন্তু এই জায়েদ শস্যটা করা হয়ে থাকে। এবং এর উল্লেখযোগ্য ফসলগুলো কি সেটা আমাদের জানা খুবই দরকার। সেটা মেনলি প্রোডাক্টস উৎপন্ন হয়ে থাকে, সেটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল, ফ্রুট বা ফলমূল কিন্তু এবং শাকসবজি জায়েদের মেন শস্য। এপ্রিল, মে, জুন এই 3 মাস কেন্দ্রিক এই শস্যের চাষ করা হয়ে থাকে ভারতবর্ষের বিভিন্ন অংশে বা ভারতবর্ষ বাইরেও বিভিন্ন জায়গায়। এই বাংলাদেশ বা পাকিস্তান, বিভিন্ন স্থান আছে, আফগানিস্তান, চীন, যে সমস্ত প্রতিবেশী দেশগুলোতে আছে আমাদের এই সমস্ত চাষগুলো করা হয়ে থাকে। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে বেসিক আমরা ইন্ডিয়ান এগ্রিকালচারের এই সম্বন্ধে জানলাম। আশা করি অল্প তথ্যের মাধ্যমে আপনারা সমৃদ্ধ হলেন। আরও বিস্তারিতভাবে এরপরে আমরা আলোচনা করব। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।